আচ্ছা, আজকে পবিত্র বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে আমরা অনুষ্ঠানটি শুরু করব। যদিও অনুষ্ঠান শুরু হয়ে গেছে, বিভিন্ন জায়গায় যখন যেখানে আমরা বিভিন্ন অনুষ্ঠান করি, যে আমাদের যেটা রীতি আর কি, বৈদিক মন্ত্র দিয়ে একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়, একটা ভাব তৈরি হয়। ঠিক আছে, ওরা প্রত্যেকেও এরকম প্রণাম করার যে এরকম করে হাতটা কর, এরকম ভাবে আমরা প্রণাম করি আর কি। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। সহনাবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। ওম সন্নো মিত্র সংবর্ণঃ সন্নো ভবত্যরিয়মা সন্নো ইন্দ্র বৃহস্পতিঃ সন্নো বিষ্ণুরুক্রমঃ। নমো ব্রহ্মণে নমস্তেবায়। ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্মাসি ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্ম বদিষ্যামি। ঋतं বদিষ্যামি সত্যং বদিষ্যামি। তন্মামবতু তদ্ভক্ত্বারং অবতু অবতু মামবতু ভক্ত্বারং। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। ওম অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতং গময়। ওম শান্তি শান্তি শান্তি। ওম পূর্ণমিদং পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে ওম পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। এবার কেন এই বৈদিক চ্যান্টিং দিয়ে বা কেন এই ঠাকুর মা স্বামীজির বা কোনো দেবদেবীর প্রণাম মন্ত্র দিয়ে অনুষ্ঠান শুরু করার বিষয়গুলো ভাবা হয়, তার কারণ হচ্ছে যে দেখবি আমরা যখন বাড়িতে কোনো কিছু অনুষ্ঠান করি বা কোনো গৃহপ্রবেশ হয় বা কোনো কিছু হয়, তখন কি করি আমরা? তখন আমরা একটা মঙ্গলাচার করি, তাই তো? যে আমরা এই কাজটা কি করি, কোনো একটা ভালো কাজকে আমরা সর্বশক্তিমানের কাছে উৎসর্গ করে কাজটা করার চেষ্টা করি, তাতে কি হয়, কাজটা ভালো হয়। পরীক্ষা দিতে আসার সময় মা চন্দনের ফোঁটা লাগিয়ে দেয়, তাই তো, অনেকের কপালে, যাতে করে কি হয়, পরীক্ষাটা ভালো হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গানে আছে যে পথ আমারে সেই দেখাবে যে আমারে চায়, আমি অভয় মনে ছাড়ব তরি সেইটুকু মোর দায়। তাই তো, পথ আমাদের যে দেখানোর সেই দেখাবে, আর আমরা কি করবো, আমরা শুধু অভয় মনে তরিটা ছেড়ে দেব, বাকিটা তার দায় আর কি, তিনি আমাদেরকে দিয়ে করিয়ে নেবেন। তোরা মহাভারতের গল্প শুনেছিস তো? মহাভারতে যখন দুঃশাসন, তাই তো, দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্র হরণ করে, তাই তো, দ্রৌপদীর বস্ত্র হরণ কে করেছিল? দুঃশাসন। যখন দ্রৌপদী এক হাতে এই কোটি বস্ত্রটা ধরে যখন শ্রীকৃষ্ণের প্রার্থনা করছেন তাকে উদ্ধার করার, তখনও কিন্তু শ্রীকৃষ্ণ আসছেন না বস্ত্র হরণ করার জন্য। বস্ত্র হরণ করছেন কে? দুঃশাসন। বস্ত্র হরণের জন্য তিনি প্রার্থনা করছেন কার কাছে? শ্রীকৃষ্ণের কাছে। একটা হাতে ধরে আছেন, হ্যাঁ, আর তিনি প্রার্থনা করছেন যে প্রভু আমাকে উদ্ধার করো, আসছেন না। কখন এলেন? যখন দুটো হাতই ছেড়ে দিয়েছেন। দ্রৌপদী যখন কি দুটো হাতই ওপর দিকে তুলে দিয়ে যখন প্রভুকে
ডাকছেন শ্রীকৃষ্ণকে, তখন কৃষ্ণ আসছেন এবং কি করছেন? বস্ত্র হরণ করছেন। দুঃশাসন বস্ত্র হরণ করার চেষ্টা করছে আর শ্রীকৃষ্ণ বস্ত্র হরণ করছেন। এটার অর্থটা কি? এটার অর্থ হচ্ছে, যদি সর্বশক্তিমানকে আমরা ডাকি, তাকে সমস্তটা সমর্পণ করতে হবে। অর্ধেক সমর্পণ করলে ঠাকুর আমাদের কাছে কিন্তু আসবেন না। ওই যে সমস্ত লজ্জা ঘৃণা সব কিছু ত্যাগ করে যখন দ্রৌপদী সমস্ত কিছু অর্পণ করে দিলেন, যে সবটাই এবার তোমার, তখন কে চলে এলেন? তখন কৃষ্ণ এসে তাকে বস্ত্র হরণ করছেন। বুঝে যাচ্ছে যে এইভাবে সর্বশক্তিমানের কাছে আমাদেরকে আত্মসমর্পণ করতে হয়, অর্ধেক নয়, স্বার্থপরতার মধ্য দিয়ে নয়। আর একটা গল্প বলি, ভালো লাগবে। একটা ব্রাহ্মণের বাড়িতে একজন গোয়ালিনী, সে প্রত্যেকদিন দুধ দিতে আসে এবং তাকে নদী ক্রস করে আসতে হয়। একটা নদী অতিক্রম করে প্রত্যেকদিন সেই গোয়ালিনী কি করে, একজন জ্ঞানী ব্রাহ্মণের বাড়িতে তিনি দুধ দিতে আসেন। এরকম রোজই দেরি হয়, গোয়ালিনীটা রোজ আসতে দেরি হয়। এবার একদিন ব্রাহ্মণ বিরক্ত হয়ে জিজ্ঞাসা করছে যে, তুমি রোজ এখানে আসো, রোজই আমার দেরি হয়ে যাচ্ছে, কাজকর্ম হচ্ছে না, ঠিকঠাক করে সময় আসতে পারো না? তখন গোয়ালিনীটা বলছে, আসলে আমি বাড়ি থেকে ঠিক সময় বেরোই, কিন্তু ওই নৌকোর ঘাটে এসে নৌকো থাকে তো মাঝি থাকে না, তার উপর তো আমাকে নির্ভর করতে হয়, সেই জন্য আমার দেরি হয়। তখন ব্রাহ্মণটা বলছেন ওকে যে, কেন তুমি এত নৌকো ব্যবহার করার কি দরকার? তুমি ঠাকুরের নাম করবে আর দেখবে নদী পার হয়ে গেছে। এবার ওরকম হয়েছে। এবার দেখছে গোয়ালিনীটা রোজ ঠিক টাইমে দুধ দিয়ে যাচ্ছে। তখন ব্রাহ্মণটা খুব অবাক হয়ে গেছে, বলছে যে, তুমি আর তো তোমার দেরি হয় না সেদিন বলার পরে, কি ব্যাপার? তখন গোয়ালিনীটা বলছে, কেন, যে আপনি যে বললেন ভগবানের নাম করে নদী পার হতে, আমি তো ভগবানের নাম করি আর নদী পার হয়ে যায়, আমার তো নৌকো ফৌকো কিছু লাগে না। তখন ব্রাহ্মণটা ভাবছে, সত্যি এরকম হয় না? ও তো এমনি বলেছিল। তখন বলছে, সত্যি বলছো তুমি? বলছে, হ্যাঁ। এবার বলছে, চলো আমি দেখবো কি করে নদী পার হয়। ওর এবার দেখার শখ হয়েছে। এবার তখন ও যখন ফিরছে, তখন ও ভগবানের নাম নিয়ে দেখছে নদী পার হচ্ছে। এবার যখন গোয়ালিনীটা ওকে বলছেন যে, আপনিও আসুন, এবার ও তখন যাওয়ার চেষ্টা করছে, আর এক হাতে ধুতিটা ধরে আছে আর এক হাতে ভগবানের নাম করছে, দিয়ে ওর ভিজে যাচ্ছে, ডুবে যাবার উপক্রম। তখন গোয়ালিনীটা ওকে বলছে যে, আপনি ওই রকম করছেন কেন? ভিজে যাওয়ার চিন্তাও মাথার মধ্যে আছে, আবার পার হয়ে যাওয়ার চিন্তাও মাথার মধ্যে আছে, ওইটাতে হবে না, পুরোটা সমর্পণ করে দেখুন যে আপনিও পার হয়ে যাবেন। দেখ, গোয়ালিনী কার থেকে শিক্ষাটা নিল ব্রাহ্মণের থেকে, কিন্তু সে তার ওই শিক্ষাটা নিয়ে নদী পার হয়ে যাচ্ছে, ব্রাহ্মণটা পাচ্ছে না, কারণ তার সেই ভাবটা তৈরি হয়নি। বুঝে যাচ্ছে? এগুলো এক একটা রূপক, তাই তো? এখান থেকে জীবনের অর্থটা বুঝতে হবে যে আমরা শুধু ভগবানের উপর না, এবার ভগবান থেকে আস্তে আস্তে একটু পার্থিব বস্তু দিয়ে এগুলোকে বোঝার চেষ্টা করতে হবে। যে আমরা তার মানে কি ভগবানের নাম করে করে জীবনটা কাটিয়ে দেবো? সেরকম না। কি করতে হবে? যে পথ দিয়ে ভগবানকে লাভ করা যায় বা যে জিনিসগুলোকে দিয়ে জীবনটাকে গড়ে তোলা যায়, সেইগুলোকে আমাদের ঠিকঠাক করে গ্রহণ করতে হবে। আমাকে ঋষিকেশ অনেক দিন ধরে বলছে, প্রায় 2-3 মাস ধরে, যে স্যার আমাদের একটু কনসেন্ট্রেশনের একটা ক্লাস নেবেন। অনেকদিন ধরে বলেছে আমাকে, স্কুল হচ্ছে, বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, এইগুলো হতে হতে সেটা আর হয়নি। ও আমাকে কালকেও বলেছে, কাজে আজকে একটা সেটার বড় সুযোগ, তোদের ভালো লাগছে তো? তাহলে বলা যাবে। এইবার আগের দিনও কনসেন্ট্রেশন নিয়ে বলেছি, আজকে একটু ডিটেলে বলার ইচ্ছা আছে। কনসেন্ট্রেশন কি? দেখ, ঠাকুর বলে না, যা করেন সেটা মঙ্গলের জন্যই করেন। সেই জন্য আজকে একটা সুন্দর আমাদের দিন দিয়েছেন তিনি, এইগুলোকে নিয়ে আলোচনা করার। এবং আমি আশা করব যে তোরা একটু মন দিয়ে শুনবি এবং জীবনে সেইটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতে হবে, তাই না? জীবনে ইমপ্লিমেন্ট করলে কি হবে দেখবি, জীবনটা ভালো লাগবে। কোনো একটা কাজ যদি আমরা মন দিয়ে করি,
তাহলে দেখবি কাজটা তখন আর কি হয় না, বোঝা হয়ে যাচ্ছে না, কাজটাই আনন্দ হয়ে উঠছে। বলাই তো হয় যে হোয়াট এভার ইউ আর ডুইং ইউ শুড ডু উইথ এ ডিলাইটফুল মাইন্ড। আনন্দ নিয়ে করলে ভালো হয়, না হলে কি হবে, ভালো লাগছে না, করতে ইচ্ছে করবে না। তাহলে সেটার জন্য যেটা করতে হয়, কনসেন্ট্রেশন, মনের যে একাগ্রতা খুব দরকার, তাই তো? কনসেন্ট্রেশন সম্বন্ধে বলতে গেলে যেটা সবার আগে মাথায় আসে সেটা হচ্ছে স্বামীজির ওই কথাটা। আমি যেদিন প্রথম শুনেছিলাম কোনো এক মহারাজের কাছে, সেদিন থেকে এই কথাটা আমার শুধু মাথায় ঢুকেনি, মাথা মন শরীর দিয়ে না সমস্ত মজ্জায় মজ্জায় ঢুকে গেছে। সেই জন্য সেই কিছু যতটুকু করার চেষ্টা করি, দেখবি খুব মন দিয়ে করার চেষ্টা করি। এই অভ্যাসটা তৈরি করতে হবে। স্বামীজি বলছেন, দ্য ডিফারেন্স বিটুইন an ordinary person and a great person lies in the degree of concentration. কি বলছেন? The difference between an ordinary person and a great person lies in the degree of concentration. যে আমরা কত বড় মানুষ হব, সাধারণ থাকবো, অর্ডিনারি থাকবো, একটু ভালো হব, সেটা নির্ভর করে কিসের উপর? ডিগ্রি অফ কনসেন্ট্রেশনের উপর। কেউ একটা দেখবি একই কাজ করছেন, কেউ খুব অমনোযোগী হয়ে করছেন, আর কেউ মন দিয়ে করছে। সবাই তো পড়াশোনা করছে, সবাই কি ফার্স্ট হচ্ছে না। তার মানে কি সবার প্রতিভা নেই? তা নয়, প্রতিভা আমাদের প্রত্যেকেরই আছে। স্বামীজি তো বলেন, ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। আমাদের প্রত্যেকটা সত্তা স্বর্গীয়, প্রত্যেকটা মানুষের মধ্যে ওই প্রবাবিলিটি আছে, আমরা সেটা কাজে লাগাই না। যারা কাজে লাগান তারা জীবনে অনেক বড় হয়ে যাচ্ছে। কত বড় হয়ে যাচ্ছে আমরা সেটা বুঝতেই পারি না। হ্যাঁ, আমরা তোদের যদি এখন জিজ্ঞাসা করি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড স্বামী বিবেকানন্দ, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আলবার্ট আইনস্টাইন or আব্দুল কালাম, বুঝতে পারছি, or মহাত্মা গান্ধী, পার্থক্যটা কোথায় আমাদের সাথে তাদের? স্বামী বিবেকানন্দের জীবনে একদিনে কত ঘন্টা ছিল বল? একদিনে কত ঘন্টা ছিল? স্বামী বিবেকানন্দ একদিনে কত ঘন্টা পেতেন? 24 ঘন্টাই তো পেতেন। আমরা কত ঘন্টা পাই? 24 ঘন্টাই পাই। অ্যালবার্ট আইনস্টাইন কত ঘন্টা পেতেন? 24 ঘন্টাই পেতেন। আমরা 24 ঘন্টা পাই। কিন্তু তাহলে ওনারা এত বড় হয়ে গেলেন কি করে, আর আমরা হতে পারছি না কেন? আমরা হয়তো অত বড় হতে পারবো না, কিন্তু খানিকটা তো হতে পারি। আমাদের এই সময়টাকে কাজে লাগাতে পারছি না। তারা তাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগিয়ে দিয়ে গেছেন, আমরা সেটা কাজে লাগাতে পারছি না। আর কাজে লাগাতে গেলে যেটা সবার প্রথমে দরকার, সেটাই হচ্ছে কি? কনসেন্ট্রেশন। বুঝে যাচ্ছে? মনের একাগ্রতা। মনের একাগ্রতা সম্বন্ধে আগের দিন বলেছি, আজকে বলবো যেটা, সেটা হচ্ছে মনের একাগ্রতাটা বাড়াবো কি করে, তোদের জন্যই বলবো। বুঝে যাচ্ছে? কিভাবে মনের একাগ্রতাটা বাড়াবো। কনসেন্ট্রেশনের 3টে কম্পোনেন্ট আছে। কম্পোনেন্ট মানে হচ্ছে কি? উপাদান। যেমন আমাদের বিভিন্ন সায়েন্সে আমরা যখন পড়াশোনা করি, ভাগ করি তো যে এটাকে 3 ভাগে ভাগ করা যায়, তেমনি কনসেন্ট্রেশনের 3টে পার্ট আছে। একটা প্রথম পার্টটা আমি বলা হয়ে গেলে ধরবো, ঠিক আছে? খুব সহজ, মনে থাকবে। আমরা কি নিয়ে আলোচনা করছি? কনসেন্ট্রেশন, মনোযোগ কি করে বাড়াবো। কনসেন্ট্রেশন কটা কম্পোনেন্ট বললাম? 3টে। প্রথম যে কম্পোনেন্ট, প্রথম যে উপাদান হচ্ছে দ্য অবজেক্ট অফ কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশনের বিষয়টা যখন আমি পড়ছি, when I am reading a book, my object of concentration is the book. When we are playing cricket, our object of concentration should be cricket. When we are playing football, the object of concentration is football. When we are singing a song, then our object of concentration should be singing. বুঝেছ? অবজেক্ট অফ কনসেন্ট্রেশনটা ঠিক করতে হবে, যে আমরা যখন পড়ছি আমাদের সমগ্র মনোযোগটা কিসের উপর থাকবে? পড়ার উপরে। যখন খেলছি, খেলার উপরেই থাকবে।
ওই অবজেক্ট অফ কনসেন্ট্রেশনটাকে একদম স্থির রাখতে হবে। দেখবি একটা সাপ যখন সে শিকার করে, যখন প্রে করে, PREY মানে প্রার্থনা করা, আর PREY মানে হচ্ছে শিকার করা। যখন সে শিকার করে তার সায়েন্টিফিক কারণটা আলাদা। বলা হয় সাপ আত্মরক্ষার জন্য সে আঘাত করে কাউকে, সেটা আমরা রূপক হিসেবে নেব। যখন সে দেখবি সাপটা যখন এরকম করে সে তার একদম শিকারটার উপর তার কনসেন্ট্রেশনটা লক্ষ্য করবে, একদম all the concentration of the snake is on the prey। সারা পৃথিবী তখন পুরো আলাদা, ওই রকম কনসেন্ট্রেটেড হতে হবে। যখন পড়বো, বুঝে যাচ্ছে এবার ঋষিকেশ, যখন পড়বো তখন কিন্তু অন্য কিছু আর ভাববো না, শুধু ওই কনসেন্ট্রেশনের যে অবজেক্টটা সেটাকে নিয়েই ভাববো। বুঝে গেছে? তাহলে কনসেন্ট্রেশনের প্রথম উপাদান, প্রথম কম্পোনেন্ট কি? What is the first component of concentration? The object of concentration. Very good. 2 নম্বরটা হচ্ছে যে বলা হচ্ছে যে স্যার কনসেন্ট্রেশনটা করতে পারি, সেটা 5 মিনিট হয়, 2 মিনিট হয়, 10 মিনিট হয়, তারপরে আর কনসেন্ট্রেশনটা থাকছে না। পড়ার ঘরেই বসে আছি সকাল 7টা থেকে 9:30 পর্যন্ত, 10টা পর্যন্ত, স্কুল থেকে আসার পর্যন্ত পড়ার ঘরেই আছে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা, কিন্তু পড়াটা হচ্ছে না। বই নিয়ে আছি, পেন নিয়ে আছি, খাতাও আছে, মাথার মধ্যে কি হচ্ছে? ওই 2.5 ঘন্টা 3 ঘন্টার মধ্যে হয়তো 8 ঘন্টা করছি, বাকি 2 ঘন্টা সেটা যে সময় কোথায় অতল গভীরে চলে যাচ্ছে সেটা বুঝতে পারছি না নিজেরা, যে কোথায় যাচ্ছে ওই সময়টা। বুঝতে পারছি? তাহলে দ্বিতীয় কম্পোনেন্টটা কি? We should try to hold the period of concentration for a longer period of time. We should hold the concentration, the time of concentration for a longer period of time. প্রথমে কি করব? অবজেক্ট অফ কনসেন্ট্রেশনটা ঠিক করলাম, 5 মিনিট করতে পারছি কনসেন্ট্রেট করতে, 10 মিনিট করতে পারছি, এবার চেষ্টা করতে হবে ওটা কি করে 15 মিনিট করা যায়, কি করে 20 মিনিট করা যায়, আস্তে আস্তে বাড়াবো। হঠাৎ করে বাড়ানোর চেষ্টা নয় যে স্যারের কথা শুনে এসেছি আজকেই আমি 10 ঘন্টা পড়বো, ইট উইল নট ওয়ার্ক। উই হ্যাভ টু বি সায়েন্টিফিক। প্রত্যেকটা বিষয় কিন্তু বিজ্ঞান ভিত্তিক হতে হবে। স্বামীজির মতো এরকম বিজ্ঞান মনস্ক মানুষ, বিজ্ঞান মনস্ক সন্ন্যাসী পৃথিবীর ইতিহাসে কেউ নেই। বুঝে যাচ্ছে? সমস্ত তার চিন্তা ভাবনা সমস্ত কিন্তু বিজ্ঞান ভিত্তিক। এই যে স্যার বসে আছেন, বিজ্ঞানের স্যার, তিনি আরো ভালো বুঝবেন এটা। তার সমস্ত কথাবার্তা, সমস্ত আদর্শ, স্বামীজির সমস্ত কিন্তু বিজ্ঞান ভিত্তিক। তাহলে হোয়াট ইজ দ্য সেকেন্ড কম্পোনেন্ট অফ কনসেন্ট্রেশন? সেকেন্ড কম্পোনেন্টটা কি? উই শুড ট্রাই টু ইনক্রিজ দ্য পিরিয়ড অফ কনসেন্ট্রেশন ফর এ লঙ্গার পিরিয়ড অফ টাইম। প্রথম হচ্ছে আমরা অবজেক্ট অফ কনসেন্ট্রেশন মনোনিবেশ করব, তারপরে ওইটা কি করবো, যে কনসেন্ট্রেশনের যে সময়টা সেটা আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করবো। বুঝেছে? আস্তে আস্তে, ইট উইল ওয়ার্ক গ্র্যাজুয়ালি। হলো? এইবার 3 নম্বর যেটা component, what is the third component of concentration? We have to distract, we have to exclude, include মানে নেওয়া, exclude মানে বর্জন করা। We must try to exclude or reject the other things that try to distract our minds from the object of concentration. বুঝেছে? আমাদের কি করতে হবে? আমরা যে অবজেক্ট অফ কনসেন্ট্রেশন যখন পড়ছি, মনটা তো ওইখানে দেওয়ার চেষ্টা করছি, তখন যে সমস্ত জিনিসগুলো আমাদেরকে ওই মনটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে ওই অবজেক্ট অফ কনসেন্ট্রেশনের থেকে, তো সেই জিনিসগুলোকে উই শুড ট্রাই টু অ্যাভয়েড দোজ থিংস, উই শুড ট্রাই টু রিজেক্ট দোজ থিংস, উই শুড ট্রাই টু এক্সক্লুড দোজ থিংস, সেইগুলোকে সরানোর চেষ্টা করতে হবে। তাহলে what are the 3 components of concentration? The first one is
the object of concentration. সেকেন্ডটা কি? সেকেন্ডটা হচ্ছে we should try to increase the time of concentration. We should try to increase the period of concentration for a longer period of time. Then what is the third component of concentration? সেটা কি? আমাদেরকে চেষ্টা করতে হবে যে we should reject all the things that distract our concentration. দেখবি যখন বিশ্বনাথ আনন্দকে চিনিস তো, পৃথিবী বিখ্যাত আমাদের গর্ব, তিনি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন দাবা খেলায়। তিনি যখন দাবা খেলেন, তার ছবি দেখবি, দাবা খেলার ছবি, তিনি এইরকম ভাবে দাবাটা খেলেন। বুঝে যাচ্ছে? What does he try to do? কি করার চেষ্টা করছেন? তিনি তার ওই দাবার বোর্ডটা ছাড়া আর কিছু তার দৃশ্যের মধ্যে আনতে চাইছেন না। অত বড় একজন দাবাড়ু, অত বড় একজন প্লেয়ার, তিনি ওই চেষ্টাটা করছেন। যখন ওই কালকে ঘটনাচক্র বলছিলাম, যেসব ঘোড়াগুলো দেখবি রেসের মাঠে দৌড়ায়, আজকে গিয়ে দেখবি, গুগল করে দেখতে পাবি, ঘোড়াগুলো শোয়ার এই চোখের বাইরে এরকম করে একটা বক্স করে দেওয়া থাকে কাঠে, যাতে করে সে ট্র্যাকটা ছাড়া অন্য কিছু আর দেখতে না পায়। বুঝে যাচ্ছে? এই হচ্ছে কনসেন্ট্রেশনের উপায়। তাহলে আমরা কনসেন্ট্রেটেড হতে পারব। যখন আমরা কোনো কিছু পড়বো তখন শুধুই পড়বো, তারপরে কি করবো, পড়ানোর সময়টা একটু করে বাড়ানোর চেষ্টা করবো। শুধু পড়া নয়, যখন খেলবো তখন খেলাটা। স্বামীজি বলছেন, ডু হোয়াট এভার ইউ আর ডুইং উইথ দ্য বেস্ট পসিবল কনসেন্ট্রেশন। কি বলছেন স্বামীজি? ডু হোয়াট এভার ইউ আর ডুইং উইথ দ্য বেস্ট পসিবল কনসেন্ট্রেশন। যে তুমি যেটা করছো সেটাই খুব মন দিয়ে করবে। বুঝে যাচ্ছে? এইবার তোদের ক্লাস 10 তো, তোরা এবার মাধ্যমিক দিবি, তোদের একটা পড়ার সূত্র বলবো। সূত্রটা বলার পরে তোদেরকে ধরবো। বুঝে যাচ্ছে? পড়ার সূত্রটা কিরকম, এটা একদম রিসেন্ট, কিছু বছর আগে সব থেকে যারা হাইস্ট লেভেলের যারা সাইকোলজিস্ট, মনোবিজ্ঞানী, তাদের আবিষ্কার করা একটা সূত্র, যে সূত্র ধরে আজকাল বিভিন্ন বিদেশের বড় বড় ইউনিভার্সিটিতে পড়াশোনা করানো হচ্ছে। সূত্রটা কি? এস কিউ ট্রিপল আর। কি বললাম? এস, ক্যাপিটাল এস, ক্যাপিটাল কিউ, 3টে আর। যখন আমরা পড়বো তখন আমরা কিভাবে পড়বো তার একটা প্রস্তুতি আছে। এইটা খুব ভালো করে, হঠাৎ করে, এটা আমি প্রত্যেককে বলার চেষ্টা করি যে যখনই কোনো পড়তে যাবি, শুধু পড়া নয়, গান করতে যাবি, বা কোনো কবিতা আবৃত্তি করতে যাবি, বা মা বাবাকে প্রণাম করতে যাবি, তার একটা প্রস্তুতি থাকা উচিত। বুঝে যাচ্ছে? দুম করে পড়তে বসে পড়লে নয়, ওই জন্য মনটা কনসেন্ট্রেটেড হয় না। একটা পূর্ব প্রস্তুতি লাগে। সবসময় পড়তে বসবো, মনটাকে একটু 5 মিনিট বা 2 মিনিট একটু শান্ত করে নিই। সারাদিনের যে চঞ্চলতাটা রয়েছে, একটু আগে আস্তে আস্তে মানসিকভাবে মনটা থেকে সরিয়ে রাখি, না হলে কিন্তু কনসেন্ট্রেশনটা আসবে না। বুঝে যাচ্ছে? একটা বিখ্যাত কথা আছে যে গ্রেট লিটারেচার শুড বি রেড বিফোর দ্য লাইন্স, বিটুইন দ্য লাইন্স অ্যান্ড আফটার দ্য লাইন্স। যখন আমরা বড় সাহিত্য পড়বো, তার একটা কি পূর্ব, বিফোর দ্য লাইন্স, পড়ার আগে আমার একটা প্রস্তুতি থাকবে। যখন কি বিটুইন দ্য লাইন্স, ইট শুড বি রেড বিটুইন দ্য লাইন্স। যখন আমরা পড়ছি, পড়ার পরেই ধরে করে রেখে দেবো। রবীন্দ্রনাথের গীতাঞ্জলির ভারতকৃত্য কবিতা পড়লাম, বা কোনো একজন শেক্সপিয়ার কোনো একটা হ্যামলেট পড়লাম, ম্যাকবেথ পড়লাম, বন্ধ করলাম আর খেলতে চলে গেলাম, ইট উইল নট ওয়ার্ক। কাজই করবে না। তার একটা পূর্ব প্রস্তুতি থাকে। আমরা যখন মন্দিরে ঢুকি, কি করি? হাত পা ধুই, জুতো খুলি, মনটাকে শান্ত করি, তারপরে ঠাকুরের কাছে গিয়ে বসে প্রার্থনা করার জন্য। পড়াশোনাটা তাই, পড়াশোনাটা কি সাধনা তো? গান করা, পড়াশোনা, খেলাধুলা, এভরিথিং, প্রত্যেকটা জিনিস কিন্তু সাধনা। অল দ্য থিংস আর গ্রেট ওয়ার্কস অফ আর্ট।
শিল্পের এগুলো এক একটা সাধনা, সেইগুলো করতে গেলে তার একটা পূর্ব প্রস্তুতি দরকার। তাহলে আমি কি সূত্রটা বলেছি মনে আছে? কি বলেছি? এস কিউ ট্রিপল আর। ধর এই যে ক্লাস 10-এ উঠেছিস, প্রথমে ধর একটা নতুন চ্যাপ্টার পড়তে যাবে। এস স্ট্যান্ডস ফর সার্ভে। এস স্ট্যান্ডস ফর সার্ভে। সার্ভে মানে কি? সমীক্ষা করা। কোনো একটা পড়তে যাব, কোনো একটা বিষয়, সেটা যে কোনো বিষয় হতে পারে, বিজ্ঞান হতে পারে, অঙ্কের কোনো বিষয় হতে পারে, সাহিত্যের হতে পারে। কোনো একটা কবিতা পড়বো বা বিজ্ঞানের কোনো একটা চ্যাপ্টার পড়বো, প্রথমেই পাতাটা খুলে ফেললাম, পড়তে শুরু করে দিলাম, হবে না। এরকম না পড়াশোনাটা। যেই আমরা একটা চ্যাপ্টার খুললাম, ধর কোনো একটা কবিতা খুললাম, তাহলে কবিতাটার নামটা দেখলাম, কবির নামটা দেখলাম, তার অন্যান্য কোনো কবিতা, তার কি কোথায় কোন সময় তিনি জন্মেছেন, তার একটা 5-7 মিনিটের একটা সমীক্ষা করতে হবে। তারপর তাপমাত্রা পড়তে যাচ্ছি প্রথমে বিজ্ঞানের, তাহলে আমাকে একটু ভাবতে হবে যে কি পড়তে যাচ্ছি। এটা লেখার নয়, এটা মেন্টাল সেট আপ করা, যে আমি কোথায় ঝাঁপ দিতে যাচ্ছি, এইটা বোঝানোর চেষ্টা করছি। রবীন্দ্রনাথের গান করতে যাচ্ছি, প্রথমে হারমোনিয়ামটা নিয়ে গান করবো না, একটুখানি ভাবি রবীন্দ্রনাথের কথা, 1 মিনিট 2 মিনিট রবীন্দ্রনাথ কি কি দিয়েছেন আমাদেরকে, কি বোঝানোর চেষ্টা করেছেন, একটুখানি ভেবে নিয়ে করতে চাই। সার্ভে বলা হচ্ছে, বুঝে যাচ্ছে? সার্ভে করতে হবে কি পড়তে যাচ্ছি আমরা, এইটা থেকে আমরা কি কি শিখতে যাচ্ছি। এবার করলে বুঝতে পারবি, দেখ মিলবে কিরকম। যখন আমরা কোথাও কাশ্মীর বেড়াতে যাব, আমরা কি ঠিক করি? আমরা চারিদিকে গুগলে করছি, একে ফোন করছি, ওকে ফোন করছি, দাদা কাশ্মীরের ভালো ভালো জায়গাগুলো বলুন তো, কোথায় কোথায় যাবো বেড়াতে গিয়ে। দেখ সমীক্ষা করছি তো, সেখানে তো গিয়ে চলে গেলাম, আর একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম, দেখতে দেখতে যাই, কেউ যাই না। আগে বাড়িতে 1 মাস 2 মাস আগে থেকে প্ল্যানিং করছি যে এখানে যেখানে যাচ্ছি তার সব থেকে ভালো ভালো সুন্দর সুন্দর জায়গাগুলো আগে থেকে প্ল্যান করে নিচ্ছি, ওইখান দিয়ে যাবো। তাহলে কি হবে? বেড়াতে বেরোবো, দেখা তো হবেই না সব কিছু, আমরা হারিয়েও যেতে পারি নতুন রাস্তায়। হ্যাঁ, সাথে খাওয়ার জায়গাটাও আমরা ঠিক করে রাখি, কোথায় কোথায় খাবো, তাই তো? তেমনি পড়াশোনার ক্ষেত্রে কেন করছি না? ওই সার্ভেটা করতে হবে। আমি তাপমাত্রা পড়তে যাচ্ছি, আমি কোনো একটা উপপাদ্য পড়তে যাচ্ছি, কোনো একটা সাহিত্যের সাবজেক্ট পড়তে যাচ্ছি, আমাকে ঠিক করতে হবে আমি কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে। হোয়াট এক্স্যাক্টলি উই আর গোয়িং টু লার্ন, কোন জিনিসগুলো আমি শিখবো, ওইটা যখন মাথায় থাকবে তখন কিন্তু আমার বুঝতে বুঝতে যাব যে আমি এটা শিখতে যাচ্ছি। টার্গেটটা থাকতে হবে। উই শুড থিঙ্ক, ওই যে বললাম বিফোর, উই শুড হ্যাভ an idea what is before it and what is after it. তারপরে আমি ঝাঁপাবো। পুকুর দেখে তো ঝাঁপাবো যে ওপার যেতে পারবো কিনা, এরকম করে ঝাঁপিয়ে পড়লাম, নাহলে তো মাছ পুকুরে ঢুকে যাবে, তাই না? তাহলে সার্ভে করতে হবে, বুঝে গেল? যখন আমরা পড়তে বসবো নতুন চ্যাপ্টার, তাহলে কি করবো? একটুখানি ভেবে নেবো। তাহলে এস স্ট্যান্ডস ফর সার্ভে। দ্বিতীয় পয়েন্টটা কি? কিউ ফর কোয়েশ্চেন্স। কি সুন্দর একটা বলা হচ্ছে আজকালকার দিনে, যে আমরা কি করি? একটা চ্যাপ্টার পড়ে তারপরে তার প্রশ্ন উত্তরগুলো করি। এখন মডার্ন সাইকোলজিস্টরা বলছে ইট ইজ অ্যাবসলিউটলি রং অ্যাপ্রোচ। ইট ইজ অ্যাবসলিউটলি রং অ্যাপ্রোচ টু আওয়ার এডুকেশনাল সিস্টেম। কি বলছেন তিনি? তাহলে করবোটা কি? তখন ওনারা বলছেন যে কোনো একটা বিষয় যখন আমরা পড়তে যাব, যখনই দেখছি তাপ ও তাপমাত্রা, তখনই মনের মধ্যে একটা প্রশ্ন থাকুক, তাপ কি, তাপমাত্রা কি। যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স শিখতে যাব, তখন মনের মধ্যে ওই প্রশ্নটা থাকুক যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি। ঠিক আছে? আমরা সংজ্ঞা থেকে উদাহরণে যাব না, আমরা উদাহরণ থেকে সংজ্ঞায় আসবো। পুরোটা চেঞ্জ হচ্ছে কনসেপ্টটা। প্রথমে তাকে উদাহরণ দিয়ে দেওয়া হবে, বুঝে যাচ্ছে? উদাহরণ দিয়ে ওই উদাহরণ থেকে আমরা আস্তে আস্তে সংজ্ঞাতে আসবো, তাহলে কি বোঝাটা অনেক বেটার হবে। তাহলে যখন আমরা কোনো কিছু পড়তে যাব, তখন মনের মধ্যে কিছু প্রশ্ন রাখবো। যেই পড়তে পড়তে যাচ্ছি, তখনই আমরা দেখবো মনের মধ্যে প্রশ্নটা আছে, ওই চ্যাপ্টারের মধ্যে তার উত্তরটা পাবো।
তখন মিলিয়ে নিচ্ছি যে হ্যাঁ এই প্রশ্নের উত্তর তো এইটা। বুঝে যাচ্ছে? এরকম তো নয় যে আমরা যেটা পড়তে যাচ্ছি একেবারে নতুন, তার একটা পূর্ব ধারণা থাকে। আমরা তো সার্ভেটা করে নিয়েছি, সার্ভে করতে করতে এখানে প্রশ্ন থাকছে, প্রশ্নগুলো একটা মেন্টাল সেট আপ থাকবে, সেই উত্তরগুলো আমরা পড়তে পড়তে যাব। বুঝতে পারছি? তাহলে প্রথম হচ্ছে সার্ভে, তারপর হচ্ছে উই শুড হ্যাভ সাম কোয়েশ্চেন্স ইন আওয়ার মাইন্ড বিফোর প্লাঞ্জিং ইনটু এ নিউ সাবজেক্ট। এইটা 3 নম্বর কি রিড। 3টে আর্টস, প্রথম আর্টটা হচ্ছে রিড, পরের আর্টটা হচ্ছে রিসাইট, তারপরের আর্টটা হচ্ছে রিভাইজ। প্রথম আর্টটা কি রিড। এইবার তুমি পড়ো। এবার তোরা বলবি স্যার এবার আমাদেরকে পড়াতেও শেখাবো যে কি করে পড়বো। বুঝেছে? এইরকম ভাবে পড়লে কি হবে? রিডিং উইল বি ডিসকভারিং। যদি আমরা এইভাবে পড়ি তাহলে পড়াটা পড়া হবে না, ইট উইল বি ডিসকভারিং। পড়াটা কি হবে? আবিষ্কার হয়ে যাবে। বুঝে যাচ্ছে? রিডিংটা তখন ইট উইল হেল্প ইউ টু ডিসকভার নিউ থিংস। মনের মধ্যে একটা আনন্দ কাজ করবে, হাতে পেন থাকবে, পেন না হলেও পেন্সিল থাকবে। যখন আমরা পড়ছি তখন আমরা নোট নেব, নোট যে এই লেখাটা যে পড়ছি এটার সাথে সিমিলার কোথাও কিছু পড়েছি, এই গানটা পড়ছি, এই দর্শনের উপর অন্য কোনো গান আছে। এই যে পড়ছি মানে কি? পোস্ট মর্টম করছি। পড়ছি মানে পুরো একদম যেরকম করে ডেড বডিকে করা হয়, ছিন্ন ভিন্ন করে ফেলা হয়, যে কি কারণে তাকে খুন করা হয়েছে, কিভাবে খুন করা হয়েছে। ওই পড়াটা ওই লেভেলে নিয়ে যেতে হবে। তারপরে আমাকে বলে দেখিস যে মনে থাকে কিনা। মনে থাকতে বাধ্য যদি এইভাবে আমরা পড়ি। তাহলে কি হলো? প্রথমে সার্ভে করছি, তারপর কোয়েশ্চেন্স, তারপরে আমরা পড়ছি, তারপরে একটা কি বলেছি? রিসাইট। এমনি রিসাইট মানে কি? আবৃত্তি করা। এখানে রিসাইটটা হচ্ছে মেন্টাল রিসাইটিং। ধর তুই একটা বুঝতে পারবি, ধর তুই একটা জিনিস পড়লি, পড়ার পরে এই প্রথম 3টে স্টেপ ধরে ধরে পড়লি, পড়ে এবার ক্লোজ ইউর বুক, বইটা বন্ধ। একটা উপপাদ্য পড়েছিস, এবার সেইটা মনে মনে রিসাইট কর যে আমি কি বুঝলাম। বুঝেছে? রিসাইটটা কাকে বলা আছে বুঝে গেল? যে তুই একটা চ্যাপ্টার পড়লি, কোন একটা ইংরেজি কবিতা বুঝেছিস, কোন একটা বাংলা কবিতা বুঝেছিস, স্যারের ফিজিক্যাল সায়েন্সের কোন একটা চ্যাপ্টার বুঝেছিস, যেটুকু স্যার বুঝিয়েছেন ওইটা এবার চোখ বুঝে তুই পুরোটা রিসাইট কর মনে মনে, যে এই হচ্ছে কবিতার নাম, এই হচ্ছে তার সংজ্ঞা, এই স্যার কিছু বললেন। রিসাইট হচ্ছে, তাই তো? করতে করতে কোথাও একটা আটকাবে, কোনো একটা জায়গায় আটকাবে, মনে পড়বে যে স্যারটা কি বললেন, কি আছে বইটা। তখন যেখানটা আটকাচ্ছে তখন বইটা খুলে দেখে নেব। ওইটা হচ্ছে শেষের আর্ট, রিভাইজ। বোঝা গেল? তাহলে প্রথমে রিড পড়া শুরু করলাম, যেটা পড়ালেন স্যারেরা, যেটা শুধু পড়ালেন না শেখালেন, সেটা আমি মনে মনে রিসাইট করব। রিসাইট করতে করতে যেখানে আমার আটকাবে তখনই আমি বইটা খুলে আবার দেখে নেব। যেই দেখে নিয়ে আমি তারপর ওটা কি হয়ে যাচ্ছে? রিভাইজ হয়ে যাচ্ছে। আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের একজন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ, 98 বছর বয়স, ইনসেন্টিভ কেয়ারে ভর্তি। মহারাজের সর্বপ্রিয়ানন্দ মহারাজের ভাষণে শোনা, তিনি ইনসেন্টিভ কেয়ারে ভর্তি ভাব, মানে অর্ধেক জ্ঞান আছে অর্ধেক জ্ঞান নেই। রঙ্গনাথানন্দজিকে বলা হয় দ্বিতীয় বিবেকানন্দ, তার পাওয়ার অফ কনসেন্ট্রেশন। 98 বছর বয়সে তিনি যখন মানুষজন তাকে, অন্যান্য সাধুরা দেখা করতে যাচ্ছেন, আমি বলছি গায়ে কাটা দিচ্ছে, যখন তিনি দেখা করতে যাচ্ছেন সাধুরা, মহারাজ বলছেন 98 বছর বয়সে হিজ হ্যান্ডস আর শেকিং, হাতগুলো কাঁপছে এরকম করে। তিনি কি বই পড়ছেন বলতো? ইন্টারফেস, কানেকশন বিটুইন মেডিটেশন অ্যান্ড নিউরোসায়েন্স পড়ছেন বসে। পড়ছেন না, দাগ দিচ্ছেন, নোট করছেন। অবিশ্বাস্য ব্যাপার, কি করে, হাউ ক্যান ইট বি পসিবল? পাওয়ার অফ কনসেন্ট্রেশন। মহারাজ বলছেন কবে উনি সাবজেক্টটা পড়তে শুরু করেছেন, সেই ডেট আর তলায় কবে শেষ করেছেন সেইটা পর্যন্ত লেখা। 98 বছর বয়সে পড়ছেন। বইটা বই
সাবজেক্টটা কি? ইন্টারফেস, অর্থাৎ কানেকশন বিটুইন মেডিটেশন অ্যান্ড নিউরোসায়েন্স। ওই যে বললাম স্বামীজির সমস্ত তত্ত্ব বিজ্ঞানসম্মত, কোনো তত্ত্ব কথা স্বামীজি বলছেন না। তাহলে ওই যে তাহলে রঙ্গনাথানন্দজি মহারাজ উনি কি শেখাচ্ছেন আমাদের? উনি শেখাচ্ছেন কি ওয়াজ এ প্রলিফিক রিডার। কত যে পড়াশোনা করেছেন তার ঠিক নেই। তাহলে উনি কি শেখাচ্ছেন? হাউ উই শুড রিড, হাউ উই শুড কনসেন্ট্রেট। বুঝে যাচ্ছে? আমরা তাহলে সার্ভে করব, মনের মধ্যে কিছু প্রশ্ন রেখে তারপর পড়তে শুরু করবো। প্রথম রিড, তারপরে কি করবো? মেন্টাল রিসাইড করব, হ্যাঁ, আর তারপরে কি হচ্ছে? রিভাইজ করব। যদি কোথাও ভুলে যায়, কিছুদিন করে দেখ, 1 সপ্তাহ করে দেখ, যদি না হয় তখন বলবি যে স্যার কাজ তো হচ্ছে না। হতেই হবে। সারা পৃথিবীর সব থেকে ভালো ছেলেমেয়েরা এই পদ্ধতিতে পড়াশোনা করছে এখন। সেই জিনিসগুলো আমাদের এখানে ছড়িয়ে পড়ছে, বুঝে যাচ্ছে? তাদের এই কনসেন্ট্রেশন পাওয়ারটা আমাদেরকে বাড়াতে হবে। কনসেন্ট্রেশন পাওয়ার বাড়ালে কি হয়? বাড়াবো কেন? বাড়ালে কি হবে? কি জন্য করবো? এটা বিশ্বাস করতে হবে যে একদম পৃথিবীর প্রথম দিন থেকে, from the very as original stage of human civilization to this very point of this modern age, একদম প্রথম দিন থেকে আজ এই মুহূর্ত পর্যন্ত একদম দৃঢ়ভাবে বিশ্বাস কর, যদি পৃথিবীতে কোথাও কোনো ভালো কাজ হয়, সেটা ছোট হোক বড় হোক, আমি আবার বলছি, কোথাও যদি কোনো ভালো কাজ হয়, সেটা ছোট হোক বা বড় হোক, নিশ্চিত বিশ্বাস করবি সেখানে মনের একাগ্রতা ছিল। কেউ না কেউ মনের একাগ্রতা সেখানে দিয়েছেন, তবেই তো কিছু একটা হয়েছে। এমনি এমনি হয়েছে? আপেল গাছের গোড়া দিয়ে তো কোটি কোটি মানুষ গেছে। একটা আপেল বাগানের তলা দিয়ে, নারকেল গাছের তলা দিয়ে কোটি কোটি মানুষ গেছে, নিউটনও গেছে, তাই তো? কেউ ভেবেছে আপেলটা কেন নিচে পড়লো ওপরে না গিয়ে? কে ভাবলো? নিউটন ভেবেছিলেন। ওটা আপেলটা গুরুত্বপূর্ণ নয়। Apple is not the important thing. Neither is the apple garden. The most important part of the incident, the mind of Isaac Newton. তিনি যেই আপেলটা পড়লো, তিনি ভাবতে শুরু করলেন যে আপেলটা কেন ওপরে গেল না নিচে কেন পড়লো? এইবার ওইখানে হয়ে গেল, ওইখানে কি মাধ্যাকর্ষণ সূত্রে আবিষ্কার হয়ে গেল? না, তিনি ওই ঘটনাটাকে বুকের মধ্যে নিয়ে গেলেন, মনের মধ্যে নিয়ে গেলেন। এবার বাড়িতে গিয়ে he investigated, reinvestigated and again reinvestigated the entire thing, and after few years the world is privileged with the law of gravitation. অনেক বছর পরে তারপরে পৃথিবীর সৌভাগ্য হচ্ছে যে আমরা মাধ্যাকর্ষণ শক্তিটা কি আমরা জানতে পারছি। Where all these things happen? In the mind of Isaac Newton. তাই না? কোথায় তৈরি হলো? আইজাক নিউটনের মনের মধ্যে। ওই যে স্বামীজি বলছেন each soul is potential divine. কোথাও কিছু নেই বাবা জগতে, বাইরে কোথাও কিছু নেই। বাইরের জিনিসগুলো উৎসেচকের কাজ করে, অনুঘটকের কাজ করে। পুরো রান্নাটা এই মনের কড়াইতেই হতে হবে। মশলাগুলো you can take the spices from the outward, but you have to cook the entire dish in your mind. তোমার মনের মধ্যে তৈরি হবে। একই জিনিস না বিভিন্ন রকম ভাবে আমাদের কাছে আসে। একটা ঘটনা, প্রজাপতি উঠছে, ধর একটা প্রজাপতি উঠছে, সেখানে 3 জন বসে আছে। এই যে সায়েন্সের লোক বসে আছেন, তাই তো, একজন সাহিত্যের লোক বসে আছে, একদম পুরো একজন জীবন বিজ্ঞানের মানুষ বসে আছে। দেখ আজ সৌভাগ্য হয়েছে, সিস্টেমটা ওই রকম ভাবেই আছে। একজন একটা প্রজাপতি উঠছে, প্রজাপতি উঠছে যখন একজন সাহিত্যিক দেখছেন, সে সাহিত্যিক দেখে ভাবছে, বা হোয়াট এ বিউটিফুল ক্রিয়েশন অফ গড ইজ এ বাটারফ্লাই। যে পৃথিবীর কি সুন্দর একটা সৃষ্টি না প্রজাপতি, হাউ মেনি কালার্স আর দেয়ার, হাউ বিউটিফুল ইট ইজ, কি সুন্দর একটা জিনিস। সাহিত্যিক একজন কবি ভাবলেন। আর একজন জীববিদ বা একজন বিজ্ঞানের লোক, সে দেখছে বা এতগুলো কালার একটা শরীরের মধ্যে ধারণ করে আছে, এর বিজ্ঞানসম্মত কারণটা কি হতে
can it be possible যে a single body can contain so many colors at a time? সে সেইভাবে ভাবছে। আর একজন সে আরেকটু বড় বিজ্ঞানী, সে কি ভাবছে মনে মনে বলতো, if a butterfly can fly, why cannot I? প্রজাপতি যদি উঠতে পারে তাহলে আমরা উঠবো না কেন? সে সেইটা এরোপ্লেনের চিন্তা করছে। ঘটনা কটা একটা তো, প্রজাপতি উঠছে, অ্যাসপেক্টস গুলো, পার্সপেক্টিভ গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই তো? কেউ ভাবছে ভগবানের কি অপূর্ব সৃষ্টি, কেউ ভাবছে কি করে এতগুলো রং, আবার কেউ ভাবছে যে প্রজাপতি উঠতে পারে, আমরা কেন উঠতে পারি না? তাহলে ওই একই ঘটনা, একই পড়াশোনা, এক একটা ছেলে মেয়ে, এক একজন মানুষ এত উন্নতি করে ফেলছে, আমরা কেন করতে পারছি না? ল্যাক অফ কনসেন্ট্রেশন। আমরা সবসময় ভাবছি যে স্বামী বিবেকানন্দ পেরেছেন, অ্যালবার্ট আইনস্টাইন পেরেছেন, আব্দুল কালাম পেরেছেন, মহাত্মা গান্ধী পেরেছেন। দে আর অল গ্রেট সোলস, দে আর অল গ্রেট হিউম্যান বিংস, দে আর আউট অফ দ্য ওয়ার্ল্ড। আমরা কি করছি? তাদের ক্যালেন্ডার টাঙিয়ে দিচ্ছি, ফটো টাঙিয়ে দিচ্ছি, পুজো করছি আর ধূপ দিচ্ছি। তাহলে কি হচ্ছে? আমাদের দায়িত্বটা শেষ হয়ে যাচ্ছে। আমরা তো ওই নই, আমরা ওদেরকে ভগবানের জায়গা দিয়ে দিই, ওনারা ভগবানেরই সমতুল, কিন্তু আমি আমাদের অ্যাপ্রোচটা বোঝানোর চেষ্টা করছি। একটা বিদ্যাসাগরের ছবি টাঙিয়ে দিচ্ছি, তাহলে বিদ্যাসাগর হওয়ার দায়টা আমার রইল না। বিবেকানন্দের ছবি টাঙিয়ে দিচ্ছি, তাহলে বিবেকানন্দের আদর্শ ফলো করার দায়টা রইল না। ওরা তো ভগবান, আমরা তো হতেই পারি না। তাহলে আমাদের বুঝতে হবে যে আমরা যদি জীবনে কিছু করতে চাই, তাহলে কি করতে হবে আমাদের? উই শুড বি কনসেন্ট্রেটেড সেলফ। আমাদের কি করতে হবে? একাগ্র চিত্ত হতে হবে। একই যে আছে কি সুন্দর মন দিয়ে শুনছিস, তাই তো? একদম প্রত্যেকে দেখছি একদম পুরো নিষ্পলক। এই যে তোরা শুনছিস, এটা দেখে তো খুব ভালো লাগছে। তাহলে এই রকম কনসেন্ট্রেটেড হয়ে প্রত্যেকটা কাজ করার চেষ্টা করে দেয়, নিজের ভালো লাগাটা বাড়বে। আর কি হবে বলতো? খারাপ লাগাগুলো আস্তে আস্তে চলে যাবে। এইটা হচ্ছে একটা উপায়। স্বামীজি বলছেন তো যে অর্জন করা শিক্ষা নয়, বর্জন করা শিক্ষা। প্রথম বললেন পৃথিবীর ইতিহাসে কেউ বলেননি এরকম করে। কত বড় বড় সংজ্ঞা আছে। হ্যাঁ, যা বিদ্যা সা বিমুক্তয়, উপনিষদ বলছে যা বিদ্যা সা বিমুক্তয়, যা আমাদের মুক্ত করে তাই শিক্ষা। রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছেন শিক্ষা সম্বন্ধে? এডুকেশন ইজ দ্য হারমোনি বিটুইন ইন্ডিভিজুয়াল সেলফ অ্যান্ড দ্য ইউনিভার্সাল সেলফ। শিক্ষা হচ্ছে ব্যক্তি সত্তার সাথে বিশ্ব সত্তার মিলন। অপূর্ব সব কথা, এগুলো বলতে গেলে এক একটা বিষয় নিয়ে অনেক কথা বলতে হয়। যে ব্যক্তি সত্তার সাথে বিশ্ব সত্তার মিলনই হচ্ছে শিক্ষা। এডুকেশন ইজ দ্য হারমোনি। যে হারমোনিয়াম মানে কি? ঐক্যতান, অনেকগুলো সুর এক জায়গায় করা আছে, ওই জন্য তাকে বলে হারমোনিয়াম। কোথা থেকে এসছে? হারমোনি শব্দটা থেকে এসছে। এডুকেশন ইজ দ্য হারমোনি বিটুইন ইন্ডিভিজুয়াল সেলফ অ্যান্ড দ্য ইউনিভার্সাল সেলফ। আর এখানে কি বলা হলো? উপনিষদে কি বলা হচ্ছে? যা বিদ্যা সা বিমুক্তয়, যা আমাদেরকে মুক্ত করে তাই বিদ্যা। স্বামীজি কিছু বলছেনই না। স্বামীজি বলছেন বর্জন করা শিক্ষা। আরে অর্জনটা কি করলাম যে বর্জন করব? বর্জন করা শিক্ষা। একটা বাগদি পড়ে, একটা আলোচনা করে এসে জগতের সামনে দাঁড়িয়ে বলছেন এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। অলরেডি ইন ম্যান কেউ বলেননি কোনোদিন। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। তলায় লেখা রয়েছে আমাদের স্টেজে বড় বড় করে বলেছি, মানুষের অন্তর্নিহিত শক্তির বহিঃপ্রকাশই হলো শিক্ষা। লেখা রয়েছে স্টেজে সব থেকে বড় বড় করে। ওটার ইংরেজি হচ্ছে ওইটা, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন। ম্যানিফেস্টেশন মানে প্রকাশ। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন। পারফেকশনটা কোথা থেকে আসবে? জগৎ থেকে নয়, অলরেডি ইন ম্যান। তুমি নিয়ে জন্মেছো, সেইটা তোমার মধ্যেই আছে। তুমি যদি প্রকাশটা করো, তুমি নিজেকে বুঝে সেটাকে প্রকাশ করো। Each soul is potential divine. The goal is to manifest that divinity.
আমরা ম্যানিফেস্ট করতে পারছি না, আমরা ইন্টেলেকচুয়ালি বুঝতে পারছি, শুনতে ভালো লাগছে, আমরা খানিকটা মনের মধ্যে নিতে পারছি, এইরকম ভাবে জগৎটা চলছে। ইন্টেলেকচুয়ালি আমরা বুঝতে পারছি, ওটা থেকে তো কিছু হবে না। ইন্টেলেকচুয়ালি পৌঁছলে কি হয়? তুই যদি আগে পাকিস্তানের সাধারণ মানুষকে গিয়ে জিজ্ঞাসা কর যে ভারতবর্ষের সাথে আপনারা কি চান, শান্তি চান না যুদ্ধ চান? আমি বলছি পাকিস্তানের সাধারণ মানুষগুলো তারা বলবে শান্তি চায়। ভারতবর্ষের সাধারণ মানুষগুলোকে জিজ্ঞাসা কর যে আপনারা কি চান পাকিস্তানের সাথে, তোরা কি বলবি? কি চায়? শান্তি চাই। সাধারণ মানুষই তো 95%। তাহলে কেন থামছে না? ওই বাকি 5% লোকজন আছে, তারা ইন্টেলেকচুয়ালি সব বোঝেন, তারা ইমপ্লিমেন্ট করেন না। তারা এটাকে জিইয়ে রেখে দিয়েছেন ইন অর্ডার টু হ্যাভ পলিটিক্যাল ইন্টারেস্টস, রাজনৈতিক সুবিধা ভোগ করার জন্য ইচ্ছা করে জাগিয়ে রাখা হচ্ছে। না হলে একদিনে সবকিছু বন্ধ করে দেওয়া যায়, কারণ আমরা ইন্টেলেকচুয়ালি বুঝি, সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারছি না। স্বামীজি প্রথম এসে বলছেন ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। আরে যা শিখেছো সেটাকে জগৎকে দাও। দ্য গোল ইজ টু ম্যানিফেস্ট দিস ডিভিনিটি। তুই বলবি স্যার আমার আছে কি? যার অর্থ আছে সে অর্থ দেবে, যার বিদ্যা আছে সে বিদ্যা দেবে, যার শ্রম আছে সে শ্রম দেবে। সবার কিছু না কিছু দেওয়ার আছে জগৎকে। কেউ নেই আমার পৃথিবীতে যে কিছু দেওয়ার নেই, সবাই দিতে পারে। আমরা সবাই কিছু না কিছু দিতে পারি। আমার অর্থ নেই, যারা ভালো কাজ করতে গিয়ে শ্রমটা দিতে পারি না, ভালো কাজ করতে গিয়ে পাশে দাঁড়াতে পারি না, খালি পাশে দাঁড়িয়ে সমালোচনা করবো, এটা বল এটা বল এটা বল, হবে না। লেকচার্স ওতে কিছু হবে না। আমাদের ওই হালটাকে গিয়ে ধরতে হবে। বুঝে যাচ্ছে? একটু ভালো কাজ যারা করছে একটু গিয়ে সাহায্য করি, তাহলে দেখবি কি হবে, ওই হৃদয়ের উত্তরণ হবে। স্বামীজি বলছেন হরি মহারাজকে, খালি মনে করছো কত কথা, বলছেন যে তুরিয়ানন্দ মহারাজ, হরি মহারাজ বলছেন যে বুঝলি হরি, হৃদয়টা অনেক বড় হয়ে গেছে, সকলের দুঃখ অনুভব করতে পারছি, মনে হচ্ছে সমস্ত পৃথিবীটাকে এরকম করে ধরে গোল করে নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে বসে থাকে। কেউ বলেছে আগে? কেউ বলে? কি সুন্দর কথা। বলছে হৃদয়টা বড় হয়ে গেছে, সকলের দুঃখ অনুভব করতে পারছি। সকলের অনুভব করার দরকার নেই। বাড়িতে বাবা মার দুঃখটা বোঝার চেষ্টা করি, বাবা মার দুঃখটা যদি বুঝতে পারি, পাশের বাড়ির একটা লোকের দুঃখ বোঝার চেষ্টা করি, তাহলে ইট উইল এনলার্জ ইউর সাইকেল। তাই তো? ওই যে সাইকেল অফ লাইফ, ওইটা কি হবে? বড় হবে। বুঝতে পারছি? এইটা ওই শক্তিটা হবে, শক্তি অর্জন করাটা হবে। তাহলে আমরা একটু একটু করে কি করতে পারবো? ভালো মানুষ হতে পারবো। স্বামীজি বলছেন বর্জন করাই শিক্ষা। আর বেশিক্ষণ তো সময় নেই, তোরা খুব মন দিয়ে শুনছিস বলে বলতে ইচ্ছা করে যাচ্ছে। হ্যাঁ, একবার ওই হাউসে আসবো, আর 5টা মিনিট সময় নিয়ে শেষ করে দিচ্ছি। যে একবার আগের দিন কোনো একটা তো বলেছি যে শঙ্করাচার্য, আদি শঙ্করাচার্য যিনি ভাষ্য লিখেছিলেন উপনিষদের, তার যখন 8 বছর বয়স, হি ওয়াজ ওয়ান্ডারিং ইন দ্য হিমালয়াস কেভ, মানে হিমালয়ের পর্বতে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, ওয়ান্ডারিং। তাকে একজন ঋষি জিজ্ঞাসা করেছিলেন যে তুমি কি? একটু পরে স্যার প্রশ্ন করবেন যে বুদ্ধ কথার অর্থ কি। সেই গল্প বলতে গিয়ে তখন আমি হয়তো একটু একটু বলবো। তখন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে একটু গিয়ে শুনবি, একটু গিয়ে গুগলে দেখবি কথাগুলো, একটু গিয়ে আওড়াবি। এই ভালো জিনিস আওড়ালে না মন কি হয় বলতো? পরিশুদ্ধ হয়। একটা গ্লাসের মধ্যে কাদায় ভরা জল আছে, তোকে বলা হলো যে গ্লাসটাতে টাচ করা যাবে না, ওই নোংরা জলটাকে শুদ্ধ জলে পরিণত করতে হবে। কি করে করবি? একটাই উপায়, নোংরা জল তো, তার উপরে অনবরত ওপর থেকে সাদা জল ফেলতে হবে। ফেলতে 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 তলার যে নোংরা জলটা আস্তে আস্তে উপরে উঠে আসবে, দিয়ে জলটা সবটা পড়ে যাবে, তারপর আস্তে আস্তে এই ভালো জিনিসটা ঢুকে। আমাদের মনের মধ্যে অনেক কিছু জিনিস ঢুকে বসে আছে, ভালো অভ্যেস নয়,
খারাপ অভ্যাস, খারাপ প্রবৃত্তি, খারাপ জিনিস রিপ্লেস কি করে করব? ভালো জিনিস দিয়ে সেগুলোকে রিপ্লেস করতে হবে। ওই জন্য যেটা বলতে গিয়ে আবার প্রসঙ্গচ্যুত হয়ে গেলাম, যখন জিজ্ঞাসা করা হচ্ছে ওই কাকে, আদি শঙ্করাচার্যকে, 8 বছর বয়স, তাই তো, 8 বছর বয়স তাকে জিজ্ঞাসা করেছে তুমি কি, তখন তিনি কি বলছেন বলতো? যেটা পরবর্তীকালে এখন আমাদের পরিষদের একটা শিক্ষণীয়, সারা পৃথিবী সেটাকে ট্রান্সলেট করে পড়ছে। তিনি যেটা বলেছিলেন যে মনোবুদ্ধি অহংকার চিত্তিয়ানি নাহম নাচো সত্য জিহ্বে নাচো ঘ্রাণ নেত্রে নাচো ব্যোম ভূমি না তেজ না বায়ু চিদানন্দ রূপ শিবহম শিবহম। এই বোঝা গেল, আমিও তোদের বয়সে বুঝতাম না। কি বলছেন? মনোবুদ্ধি অহংকার, মন, বুদ্ধি আর অহংকার। আমরা ওগুলো কি কিছু নই। আমি মন নই, আমি বুদ্ধি নই, আমি অহংকার নই। নাচস্রোত জিহ্বে, আমি কান নই, জিহ্বে মানে আমি জিহ্বা নই। নাচস্রোত নেত্রে, নেত্রে মানে কি? চোখ, আমি চোখও নই। নাচো ব্যোম ভূমি না তেজ না বায়ু, আমি পৃথিবী নই, বায়ু নই, আগুন নই। তারপরে বলছেন যে চিদানন্দ রূপ শিবহম শিবহম, আমি হচ্ছে সেই চিদানন্দ স্বরূপ, আমি ভগবান, আমি শিব। বুঝে যাচ্ছে? এই যে যেটা দিয়ে শুরু করলাম সেটা দিয়ে শেষ করছি। এই শক্তিটা অর্জন করতে হবে, যে আমি মন, বুদ্ধি, অহংকার, এটা আমাদেরকে অন্যদিকে নিয়ে যাচ্ছে। আমি বলি না সারাক্ষণ, আমার জিনিস, আমার ওই, আমার বাড়ি, আমার গাড়ি, আমি আই ফর এক্সপেকটেশনস, ওইটা করলে হবে না। বুঝেছি? ওইটা একেবারে বাদ দিয়ে দিতে হবে। তাহলে কি হবে? আমি এগুলো নই, যে স্বামী বলছেন বর্জন করো, আমি এগুলো নই। এগুলো যদি না হই তাহলে আমি বুঝতে পারবো আমি কি। প্রথমেই কিন্তু বলছেন না যে চিদানন্দ রূপ শিবহম শিব, বলতে পারতেন তো যে আমি সেই চিদানন্দ স্বরূপ, আমি শিব। প্রথমে বললেন না, প্রথমে বললেন আমি কি কি নই, বলার পরে তারপরে বলছেন যে আমি এটা। বুঝে যাচ্ছে? তাহলে এই যে বোধ, এই এক্সপেকটেশন কমাতে হবে, সবার জন্য চিন্তা করতে হবে, প্রথমে নিজেকে প্রস্তুত করতে হবে, মনটাকে কনসেন্ট্রেটেড করতে হবে, নিজের জন্য একটা ভালো কেরিয়ার তৈরি করতে হবে। কেরিয়ার তৈরি না করলে তো কিছুই করা যাবে না। নিজের কেরিয়ার তৈরি তার মানে কেরিয়ার তৈরি করতে করতে ভালো কাজ করতে হবে। বুঝে যাচ্ছে? যে আমাদের সবসময় মনে রাখতে হবে যে কি, সেই মানে কবিতা দিয়ে শেষ করি যে আপনারে লয়ে বিপ্রত রহিতে আসিনি কেহ অবনি করে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। যে পৃথিবীতে নিজেকে নিয়ে ব্যস্ত থাকার জন্য আমরা কেউ আসিনি। যে উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই